হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 10। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। উর্মি জমিদার বাড়িতে প্রবেশ করার পর থেকে তার স্বামীকে আর দেখতে পায়নি। সে কোথায় গেল তাও সে জানে না, কাউকে জিজ্ঞেস করাও যাচ্ছে না। নববধূ যদি স্বামীর খোঁজ করে তো লোকে বলবে মেয়ে লাজ নেই কো। অবশ্য ভয় এখনো কাটেনি উর্মির। এই বাড়িতেই তো তার সাথে 24 প্রহর থাকতে হবে ওকে। ওই মন্দির পেরিয়ে আসা মানে কি সব বিপদ কেটে যাওয়া? তার কি কোনো নিশ্চয়তা আছে? উর্মিকে ওর শাশুড়ি মা ভবানী একটি কালো রোগা মেয়েকে দেখিয়ে বললেন, এই হলো খেমি, আজ থেকে এই তোমার দাসী, একে বলবে তোমার যা লাগবে। খেমি তার মালকিনের দিকে তাকিয়ে হাসল। সে হাসি বড়ই স্নিগ্ধ। উর্মির ভাবনার অতীত যে তার জন্য কোনো দাসী নিযুক্ত হতে পারে। ভবানী খেমিকে বলল, বাছা, তোমরা যাও, তোমার বৌদিদিকে নিয়ে গিয়ে স্নান করিয়ে কাপড় পরিয়ে নিয়ে এসো। তারপর মন্দিরের কুলদেবতার চরণ ছুঁয়ে বৌমাকে আর বাবুকে খেতে বসানো হবে। আমিও আবার দুপুরে একটু গড়িয়ে নেব, কয়েকদিন ধরে ঘুম নেই চোখে। খেমি তার নতুন বৌদিদিকে বলল, চলুন বৌদিদি, আপনাকে নিয়ে যাই স্নান ঘরে। রোগা শ্যামবর্ণের মেয়েটার মাথায় লম্বা চুলে কড়া বিনুনি, একটা লাল হলুদ ডুরের শাড়ি গায়ে জড়ানো। বেশ লম্বা মেয়েটি, গায়ে সেমিজ নেই। অবশ্য উর্মি আজকে জমিদার বাড়ির বউ হয়েছে বলে তার গায়ে সেমিজ উঠেছে, না হলে তো দুদিন আগেই কি উর্মি সেমিজ পড়েছে? মেয়েটির মুখটা বড়ই মায়াময়। সে উর্মির হাত ধরে এগিয়ে যেতে লাগলো। উর্মি অচেনা রাজবাড়িতে এই খেমির ভরসায় এগিয়ে যেতে লাগলো। মাথায় ঘুরছে সেই সাধু। ওই বনে নাকি কেউ যায় না, সেখানে নাকি কোনো পুরনো ভগ্ন মন্দির আছে। সেই মন্দিরের দেবী নাকি রক্ত পিপাসু। তবে ওই সাধু কি ওখানে থাকে নাকি? মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু কাউকে এখন কিচ্ছু জিজ্ঞাসা করতেও পারবে না উর্মি। সে খেমির সাথে আর তার ইন্দ্রের জন্য যে শয়নকক্ষ রয়েছে সেখানে এলো। খেমি সুন্দর কাঠের কপাট খুলে ভেতরে নিয়ে এলো উর্মিকে। এত বড় ঘর, কত সুসজ্জিত। উর্মি ভাবতেও পারছে না এই ঘরে আজ থেকে সে থাকবে। খেমি বলল, ও বৌদিদি, এটাতে দাদা বাবু থাকেন গো। এই ঘরেই স্নান ঘর আছে সাথে। দাদাবাবু বানিয়েছেন বিশেষভাবে। গিন্নিমা আপত্তি করেছিলেন যে ঘরের মধ্যে কল ঘর আবার কেউ করে নাকি, ওসব দর দালানের এক পাশে করতে হয়। তাছাড়া এই মহলের সাথে
কত বড় পুকুর আছে, সেখানেই সকলে স্নান করে। কিন্তু দাদাবাবু বড়ই শৌখিন মানুষ ছিলেন এককালে। তারপর দুবার অমন হওয়ার পর থেকে দাদাবাবু কেমন যেন হয়ে গেছেন, যেন বাঁচতে হয় বলে বাঁচেন। উর্মি: এই ঘরের সাথে কল ঘর? বাবা, কই, এমন হয়তো কখনো শুনিনি। খেমি কোমরে হাত দিয়ে পাকা বুড়ির মতো বলল, সবাই বলছে না তোমার কপাল চকচকে, তাই তো এই বাড়িতে বউ হয়ে তুমি এলে। আর ইন্দ্র দাদাবাবুর বউ তোমাকেই করেছেন শিব ঠাকুর, তাই তো ওই দুই বউকে পথেই মরতে হলো। একজন তো আবার দাদাবাবুর প্রথম প্রেম। উর্মি পালঙ্কের গায়ে হাত বুলিয়ে দেখল। কত বড় পালঙ্ক, তাতে সুসজ্জিত বালিশ, ফুল কাটা বিছানার চাদর, দেওয়ালে একটা আয়না, আর তার সাথে একটা কাঠের আলমারির মতো। সেখানে কত কাঁচের বোতল সাজানো রয়েছে, রঙিন কত বাহারি জিনিস, একটা সাদা চিরুনি। উর্মি অবাক চোখে ওগুলো দেখছিল। খেমি ওকে বলল, হাতির দাঁতের চিরুনি গো, আমি তোমাকে এটা দিয়ে চুল ছাড়িয়ে দেব। কত মেঘের মতো চুল তোমার। আর এটাকে ইংরেজিতে কিছু একটা বলেন দাদাবাবু, আমি মনে করতে পারছি না, তবে এটা সাজ করার জন্য একটা আসবাব। আর ওইগুলো সুগন্ধি সব, দাদাবাবু এসব ব্যবহার করেন। উর্মি: একটা চিরুনির শখ ছিল আমার কত, এখন দেখছি হাতির দাঁতের চিরুনি। নাও বাছা, চলো স্নানটা সেরে ফেলি। খেমি ওকে স্নান ঘরের মধ্যে নিয়ে গেল। সেখানকার অনেক জিনিসপত্র দেখে উর্মি ভয়ে বলল, আমার লাগবে না এসব, বাবা, ভয় করছে আমার। এ যেন রূপকথার দেশ, আমাকে ভাই পুকুরে নিয়ে চলো তুমি। খেমি: ওইখানে জল আছে, ওই পিড়িয়া আছে, বসে বসে স্নান সেরে নাও। আমি যাই, একখানা সিঁদুর কৌটো নিয়ে আসি গিন্নিমার কাছ থেকে, তোমাকে তো আবার সিঁদুর পরতে হবে, এ ঘরে সিঁদুর তো নেই। উর্মি: আমাকে একা রেখে যেও না বাবু, ভয় লাগে আমার। খেমি: মরণ, স্বামীর ঘরে ভয় কিসের শুনি, দাঁড়াও আমি আসি। খেমি চলে গেল দরজা ভেজিয়ে। একটা হলুদ তাঁতের শাড়ি সে রেখে গেছে বিছানার সাথে, আর একটা লাল সেমিজ। উর্মি দেখল বেলা বাড়ছে, শাশুড়ি মা রাগ করবেন। সে স্নান সেরে ঘরে ঢুকে যায়। কোনো রকমের জল নিয়ে স্নান সেরে সে বেরিয়ে আসে ভিজে কাপড়ে। সে গাছ কোমর বেঁধে শাড়ি পরে সেমিজ চড়ানোর চেষ্টা করে গায়ে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। এমন সময় হঠাৎ সেখানে ইন্দ্র এসে হাজির হয়। ঘরের কপাট ভেজানো ছিল, সে ভাবতেও পারেনি এখন সেখানে নতুন বউ থাকতে পারে। ভিতরে ঢুকে এসে একেবারে উর্মির সামনে এসে পড়ে ইন্দ্র। উর্মি লজ্জা নিবারণের জন্য বুকে হাত দিয়ে পালঙ্কের ওদিকে গিয়ে লুকায়। ইন্দ্র মুখ ফিরিয়ে দাঁড়ায় দরজার দিকে। ইন্দ্র বলে, ক্ষমা করে দাও উর্মি, আমি জানতাম না তুমি এখানে থাকবে। উর্মি পালঙ্কের ওদিক থেকে বলে, সেমিজ পরতে পারছি না, গায়ে উঠছে না,
খেমি আমাকে ফেলে কোথায় যে গেল। আমার ব্লাউজ পরার অভ্যেস নেই তো। ইন্দ্র: সেই তো। আচ্ছা, আমি দেখছি, কাউকে পাঠাচ্ছি, দাঁড়াও। আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ মেয়েলি ব্যাপার আমিও ঠিক জানি না। উর্মির মাথায় এলো ধরালির কথা, ইন্দ্রের প্রথম স্ত্রী। খেমি বলেছিল তার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠেছিল ইন্দ্রের। উর্মি দুম করে বলে ফেলল, কেন, আপনার ধরা কি সেমিজ পড়তো না? তার সাথে তো আপনার পীড়িত ছিল আগে থেকেই। ইন্দ্র রুষ্ট হলো উর্মির কথায়। সে তবুও বিনয়ের সাথে বলল, সেমিজ আমার মাও পড়েন, কিন্তু সেটা কেমন করে পড়তে হবে এটা আমি কি করে জানব? আর যে স্বামীর সাথে তোমার এখনো ফুলশয্যাই হয়নি, তার কাছে সেমিজ পড়তে কি তোমার বাঁধবে না? উর্মি: আপনি যান আর খেমিকে পাঠিয়ে দিন। ইন্দ্র ঘর থেকে বেরিয়ে এলো। খেমি এদিকেই আসছিল। দাদাবাবুকে দেখে সে সরে দাঁড়ালো। ইন্দ্র বলল, তুই যার দাসী তাকে বলে দিবি আমি ব্রহ্মচারী মানুষ, সে যেন তার মনে আমাকে নিয়ে কোনো আশা না রাখে। উর্মি ইন্দ্র বেরিয়ে যেতে পালঙ্কের কোণ থেকে উঠে আসছিল। এমন সময় সে স্পষ্ট দেখল খাটের তলায় কে যেন গুড়ি মেরে বসে আছে। তার শরীর তো আছে, কিন্তু মুন্ডু নেই। উর্মি ভয়ে চিৎকার করে উঠল, বাবা গো, ভূত! ইন্দ্র আর খেমি সে চিৎকার শুনে ছুটে এলো। ওরা এসে দেখল উর্মি পালঙ্কের কাছে পড়ে আছে, অচেতনে অর্ধ উলঙ্গ অবস্থায়। তার নিচের ভাগের পোশাক আছে আর উপরের পোশাক হাতে ধরা। ইন্দ্রের কানে বাজতে লাগলো, ভূত! বিড়বিড় করে সে বলল, ভূত! তবে কি উর্মি সেটা দেখল যেটা রাতের বেলা ইন্দ্র দেখে?